বাকেরগঞ্জ অনলাইনের সাথে সম্পর্কিত সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ঈদ পরবর্তী পরে অনেক দিন পরে হলো তোমাদের সাথে আজকে আবারও লাইভে আসলাম। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি ঈদের আগে বলে গিয়েছিলাম যে পর্যায় সারণীর বিশেষ কিছু ব্যাপার তোমাদের সাথে আলাপ করেছিলাম, বিশেষ কিছু টপিকস আমার লাস্ট টিউটোরিয়ালে ছিল সেটা। আজকে তারপরে ধারাবাহিকভাবে আমরা আজকে বেসিক্যালি দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য পার্সন of elements in the periodic table from their electronic configuration, and secondly যেটা আমি তোমাদের সাথে আলাপ করতে চাই সেটা হচ্ছে periodic properties of elements। তো আসো প্রথমেই আমরা পর্যায় বের করার কিছু নিয়ম দেখাই। তোমরা দেখতে পাচ্ছ যে লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, লিথিয়ামের 1s2 2s2 অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর 2, এইটাই হচ্ছে তার পর্যায়। আমরা যদি অনুরূপভাবে পটাশিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করি সেটাও দেখব যে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথটা হচ্ছে 4। তার মানে বোঝা যাচ্ছে যে এটা পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের মৌল। অর্থাৎ একটা কথা তোমাদের মনে রাখতে হবে বন্ধুরা, কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকে, সর্বশেষ শক্তি স্তরটাই হচ্ছে তার পর্যায়। অর্থাৎ যদি আমরা লিথিয়ামের ক্ষেত্রে বলি তাহলে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 2, তার মানে এর পর্যায় হচ্ছে 2। আবার যদি আমরা পটাশিয়ামের ক্ষেত্রে বলি এর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, তার মানে এর পর্যায় হচ্ছে 4। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, পর্যায় বের করার পরে আসো আমরা গ্রুপ বের করা শিখব। আজকে কিভাবে গ্রুপ বের করতে হয় সেটা আমরা শিখব। একটা কথা তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা যারা নবম দশমে পিরিয়ডিক টেবিলের প্রশ্ন পড়তে যাবে তখন দেখবে বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমার মানে এই পর্যায় এবং গ্রুপ বের করা থেকে আসে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আসো আমরা কিভাবে গ্রুপ বের করব সেটা একটু দেখি। গ্রুপ নির্ণয় করা। কিভাবে গ্রুপ নির্ণয় করব আমরা? 3টা নিয়ম আছে। কয়টা নিয়ম বন্ধুরা? 1, 2 অ্যান্ড ফাইনালি 3। গ্রুপ বের করার জন্য আমরা 3টা নিয়ম দেখব। এখানে আমরা লিখলাম নিয়ম 1, এখানে লিখলাম নিয়ম N2, আর এখানে লিখলাম আমরা N3। তোমাদেরকে মনে রাখতে হবে এই 3টা নিয়ম তোমাদের কিন্তু জানতে হবে। এই 3টে নিয়ম যারা জানবে তাদের অন্তত পর্যায়ে তোমার অর্থাৎ ইলেকট্রন বিন্যাস থেকে মানে মৌলের গ্রুপ বের করাটা কোনো ব্যাপারই না। ঠিক আছে? তো আসো 1 নম্বর নিয়মটা কি? 1 নম্বর নিয়ম হচ্ছে, যদি আমরা আসলে একটা ইলেকট্রন বিন্যাস আমরা করি, লিথিয়ামের ক্ষেত্রে আমরা একটু দেখি 1s2 2s1। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো সর্বশেষ শক্তিস্তর হচ্ছে 2, আর এই এস শক্তিস্তরের উপরে ইলেকট্রন আছে কিন্তু 1টি। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তরে যদি শুধু এস থাকে, কি থাকবে? শুধু এস। 1 নম্বর নিয়ম হচ্ছে শুধু এস, অর্থাৎ বাইরের প্রধান শক্তিস্তরে যদি শুধু এস থাকে। ঠিক আছে বন্ধুরা? যদি বাইরের প্রধান শক্তিস্তরে শুধু এস থাকে তাহলে ওই এসের উপরে যে ইলেকট্রনটা থাকবে সেটাই হচ্ছে তার পর্যায়। যেমন এখানে শুধু এস আছে, এসের উপরে ইলেকট্রন আছে, তার মানে সেটাই হচ্ছে তার গ্রুপ। তাহলে এখানে এই লিথিয়ামের গ্রুপ সংখ্যা কত? হ্যাঁ বন্ধুরা, লিথিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে? 2 নম্বর যে বিষয়টা, যে নিয়মটা, সেটা হচ্ছে যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে এস এবং পি থাকে, যদি এস এবং পি থাকে, একটা উদাহরণ দেই তাহলেই বুঝতে পারবে। বোরন 5,
1s2, 2s 2, 2p1। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু খুব গভীরভাবে খেয়াল করবে এই বিষয়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 2 আর 1, 3। তাহলে যদি এস থাকে, এস এর সাথে যদি পি থাকে দ্বিতীয় কক্ষপথ, তাহলে কি হবে? তাহলে এই যে 2 আর 1, 2 যোগ 1 সমান সমান কত? 3 না? এই 3-এর সাথে 10 যোগ করতে হবে। ইয়েস, কত যোগ করবে? 10। তাহলে কি হবে? +10। তাহলে 3 যোগ 10 সমান সমান কত? 13। এটা 13 নম্বর গ্রুপের মৌল। বোরন হচ্ছে 13 নম্বর গ্রুপের মৌল। অ্যান্ড ফাইনালি 3 নাম্বার যেটা N3, নিয়ম 3 কি হবে? এটা নিয়ম 3 হচ্ছে, যদি কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তরে এস থাকে এবং তার আগে যদি ডি থাকে, প্রথমে থাকবে এস, আগে ডি প্লাস এস, ডি প্লাস এস। যদি এস থাকে সর্বশেষ শক্তিস্তরে এবং তার আগে কি থাকবে বন্ধুরা? যদি ডি থাকে, আমরা একটা ইলেকট্রন বিন্যাস আসো ফেরাস দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। তোমরা খেয়াল করেছো তোমরা একটু গভীরভাবে খেয়াল করো শিক্ষার্থীরা, যদি তোমরা একটু খেয়াল করো, যদি এস থাকে এবং এস এর আগে যদি ডি থাকে, তাহলে কি হলো? এসে আছে 2 আর ডিতে আছে কত? 6। ঠিক আছে, তাহলে কি হবে? 6 যোগ 2 সমান সমান কত হবে? 8। অতএব ফেরাস হচ্ছে 8ম গ্রুপের মৌল। তাহলে আমরা 3টা নিয়ম শিখলাম। আমরা এক নজরে আবার 3টা নিয়ম দেখে নিই। যদি শুধু এস থাকে, তাহলে এস এর উপরে যে ইলেকট্রনটা থাকবে সেটাই হচ্ছে ওই গ্রুপের মৌল। যদি এস এবং পি থাকে সর্বশেষ শক্তিস্তরে কোনো মৌলের, তাহলে এস এবং পি এর ইলেকট্রন দুটো যোগ করে তার সাথে কত যোগ দেব? 10। আর যদি এস এবং তার আগে ডি থাকে, তাহলে আমরা এস এবং ডি এর অরবিটাল মানে ইলেকট্রন সংখ্যা যোগ দিলেই সেটার গ্রুপ আমরা বের করতে পারবো। আমরা কিন্তু এই নিয়মটাকে যদি ফলো করি, এবং এখান থেকে দেখবা তোমরা, আমি দেখেছি যে এসএসসিতে অনেক প্রশ্ন বা তোমাদের স্কুলের পরীক্ষায়ও দেখবা অনেক প্রশ্ন এখান থেকে করা হয়। বিশেষ করে তোমরা যদি অনুধাবনের প্রশ্নগুলো দেখো, ম্যাক্সিমাম অনুধাবনের এই চ্যাপ্টারের প্রশ্নগুলোই দেখবে এই ধরনের। সুতরাং তোমরা যদি এই টিউটোরিয়ালটা একটু খেয়াল করো, তাহলে কিন্তু অনেক সহজ হবে তোমাদের জন্য এই বিষয়টা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা আলোচনায় আসব সেটা হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। আসো আমরা যাদের প্রয়োজন একটু তোমরা উঠিয়ে নিতে পারো। মৌলের পর্যায়ভিত্তিক ধর্মে যাওয়ার আগে আমরা একটু বোর্ডটা ক্লিন করে নিই।
মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। কি কি মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম আছে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো মৌলের পর্যায়ভিত্তিক ধর্মগুলো কি কি? আমরা যদি 5টা ফ্যাক্টরকে কনসিডার করি তাহলে এই 5টা ফ্যাক্টরই হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। 1 নম্বর হচ্ছে ধাতব ধর্ম, 2 নম্বর অধাতব, 3 নম্বর পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি। প্রথমেই আসো ধাতব এবং অধাতব ধর্ম নিয়ে একটু কথা বলি তোমাদের। ধাতব এবং অধাতব ধর্ম, ধাতব এবং অধাতব ধর্ম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ধাতু কারা? গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌল তোমাদের আমি পড়িয়েছি। গ্রুপ 1-এ যে সকল মৌল থাকে তারা হচ্ছে ক্ষার ধাতু, যারা গ্রুপ 2-তে থাকে তারা নিষ্ক্রিয় ধাতু। গত টিউটোরিয়ালে তোমরা এটা অবশ্যই জানো যে ধাতুর বৈশিষ্ট্যগুলো কী কী। তাহলে ধাতু কি? যে সকল মৌল চকচকে আঘাত করলে শব্দ হয়, বিদ্যুৎ পরিবাহী, তারাই হচ্ছে মূলত কি? ধাতু, তাই না? অর্থাৎ যে সকল মৌল তোমরা জানো যে ইলেকট্রন ত্যাগ করে এক বা একাধিক কি ধনাত্মক আয়নে পরিণত হয়, তারা কি? ধাতু, তাই না? ইলেকট্রন ত্যাগ করে যারা ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং ইলেকট্রন ত্যাগের এই ধর্মকেই আমরা কিন্তু ধাতব ধর্ম বলি। যেমন আমরা যদি বলি যে লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়নে পরিণত হয়েছে, তার মানে লিথিয়াম একটা ধাতু। কেন? কারণ লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত, অর্থাৎ একটা ক্যাটায়ন তৈরি করেছে। যে অর্থাৎ আমরা আরেকটা কথা বলতে পারি, যারা ক্যাটায়ন তৈরি করে তারাও কিন্তু এক ধরনের ধাতু, ঠিক আছে? পর্যায় সারণীতে কিন্তু একটা জিনিস মনে রাখবা, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হয়? হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হবে? হ্রাস পাবে। আচ্ছা, অধাতব ধর্মটা কি? যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে আঘাত করলে কি হয়? শব্দ হয়, বা মানে আঘাত করলে শব্দ হয় না, বা বিদ্যুৎ পরিবাহী নয়, তারা কিন্তু অধাতু, ঠিক আছে? আধুনিক সংজ্ঞা অনুযায়ী কী হবে? এক বা একাধিক যারা মৌল, যারা ইলেকট্রন কি করতে পারে, যেমন ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ হয়েছে, অধাতুর ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন গ্রহণ। তাহলে যে এক বা একাধিক মৌল যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা কি? তারা হচ্ছে অধাতু, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, এবং মনে রাখবা যে পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, হ্যাঁ, তার অধাতব ধর্ম তত কি হবে? বেশি। যেমন আমরা ক্লোরিনের ক্ষেত্রে যদি বলি, ক্লোরিন একটা ইলেকট্রনকে সে গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে, অর্থাৎ একটা কি হয়েছে? অ্যানায়ন তৈরি করেছে। অ্যানায়ন তৈরি করেছে, তার মানে অধাতু কি করে? অ্যানায়ন তৈরি করে। অধাতু কি করে? অ্যানায়ন তৈরি করে, ঠিক আছে বন্ধুরা? তো ধাতব এবং অধাতব তোমরা মনে রাখবা, কিছু কিছু মৌল কোনো কোনো সময় ধাতু, আবার কোনো কোনো সময় কিন্তু অধাতুর মতো আচরণ করে, ঠিক আছে? এদেরকে অপধাতু বলে। কি ধাতু এরা? অপধাতু, ঠিক আছে? হ্যাঁ, যেমন সিলিকন একটা অপধাতু। সিলিকনের ব্যাপারটা আবার একটু আলাদা, এরা ধাতুও না অধাতুও না। হ্যাঁ, এরা কখনো কখনো ধাতুর মতো, আবার কখনো কখনো কিন্তু এরা অধাতুর মতো আচরণ করে, সুতরাং এরা একটা অপধাতু, ঠিক আছে? তো আসো আমরা এবারে পরমাণুর আকার, আমাদের যে মানে সবচেয়ে যে জিনিসটা আমি দেখছি অনেকেই এটা কম বোঝে, যেমন পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি। আমরা একটু পরমাণুর আকার নিয়ে তোমাদের সাথে কথা বলি। আসো বন্ধুরা, পরমাণুর আকার, ঠিক আছে? পরমাণুর আকার
এগুলো কি বলো তো বন্ধুরা? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হয়? পর্যায়। বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়। দেখো, আবার একই, এগুলোকে যদি আমরা গ্রুপ বলি, বাম থেকে ডানে হচ্ছে পর্যায় আর উপর থেকে নিচে হচ্ছে গ্রুপ। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে, কিন্তু একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার কি হয়? দেখছো, এই যে বাড়ছে। আর বাম থেকে ডানে গেলে কি হচ্ছে? আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই জন্য মনে রাখবে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে, আর উপর থেকে নিচে গেলে কি হবে বন্ধুরা? হ্যাঁ, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ একটি পর্যায়ভিত্তিক ধর্ম। এটা একটা পিরিয়ডিক প্রপার্টিস কিন্তু। ঠিক আছে, তাহলে এই কথাটা তোমাদের মনে রাখতে হবে যে একই পর্যায়ের বাম থেকে ডানে আকার ছোট হয়, আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বড় হয়। তো আসলে একই গ্রুপের উপর থেকে নিচে যাওয়ার জন্য আসলে এই আকারটা বড় হয় কেন? তোমাদের কি মনে হয়? দেখো, যতই নিচে যাচ্ছে শক্তিস্তর কিন্তু বাড়ছে। শক্তিস্তর বাড়া মানেই আকার বড় হওয়া। এখানে শক্তিস্তর ছিল যা, তার চেয়ে এখানে শক্তিস্তরের পরিমাণ বেশি, তার চাইতে এখানে শক্তিস্তরের পরিমাণ বেশি। আর বাম থেকে যত ডানে যাচ্ছে তত শক্তিস্তরের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে বাম থেকে ডানে শক্তিস্তর কমে, আর উপর থেকে নিচে গেলে শক্তিস্তরের পরিমাণ কি হয়? বাড়ে। এই কারণেই বাম থেকে ডানে পর্যায়ে, একই পর্যায়ের বাম থেকে ডানে হচ্ছে পরমাণুর আকার কমে, আর উপর থেকে নিচে গেলে কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা একটা বেসিক পার্ট তোমাদের। আয়নীকরণ শক্তি নিয়ে কথা বলবো, আসো। আয়নীকরণ শক্তি জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি জিনিসটা কি? তোমরা একটু উঠিয়ে নাও। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করছো আমরা পড়ছি আয়নীকরণ শক্তি। একটা জিনিস খুব গভীরভাবে মনে রাখবে, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রনকে সরিয়ে নিতে বা একটি ইলেকট্রনকে অপসারণ করার ফলে যে শক্তি লাভ করে সেটাই হচ্ছে ওই মৌলের আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। গ্যাসীয় অবস্থায় এই ইলেকট্রনটা, দেখো এখানে ইলেকট্রন ছিল প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে একটি, এই ইলেকট্রনটাকে সরিয়ে নেওয়ার ফলে যে চেহারাটা হলো সেটাই হচ্ছে ওই মৌলের আয়নাইজেশন এনার্জি। বুঝতে পারলে? একই, যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে খেয়াল করবে যে একই পর্যায়ের, ঠিক আছে, আয়নীকরণ শক্তি কিন্তু একটি পর্যায়ভিত্তিক ধর্ম। তোমরা জানো যে একই পর্যায়ের বামের মৌলের আয়নীকরণ শক্তি, একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। একটু খেয়াল করো, আমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান, একই পর্যায়ের, একই পর্যায়ের এটা বামে, এটা ডানে। তোমাদের মনে রাখতে হবে একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ এটা হচ্ছে বেশি, আর ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কম। তাইলে যদি তাই হয়, পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে তাহলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে আয়নীকরণ শক্তির মান কমে।
কথাটা বুঝতে হবে। আমি আবার প্রথম থেকে বলি, একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি আর একই পর্যায়ের ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। যদি পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয় তাহলে আয়নীকরণ শক্তির মান কমবে, আর যদি পারমাণবিক ব্যাসার্ধ কম হয় তাহলে আয়নীকরণ শক্তির মান কী হবে বন্ধুরা? বৃদ্ধি পাবে। এই কথাটা কিন্তু শিক্ষার্থীরা তোমাদের মনে রাখতে হবে, এবং এই জিনিসটার কারণেই আমরা একটা উদাহরণ দেখি। আমরা আসো একটু বোঝার চেষ্টা করি। তোমরা একটু খেয়াল করো, একই পর্যায়ের এই মৌলগুলো আছে পাশাপাশি পর্যায় সারণীর। যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে প্রথমে আছে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সিলিকন এবং সবশেষে অ্যালুমিনিয়াম। তোমরা যদি একটু মাথা খাটাও তাহলে খেয়াল করবে যে সোডিয়াম এবং সিলিকন এই দুটো নিয়ে আমরা একটু কাজ করি। আসো, সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান বেশি, সবচেয়ে বেশি, আর সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধের মান হচ্ছে কম। তাহলে সোডিয়ামের যদি পারমাণবিক ব্যাসার্ধের মান বেশি হয় তার আয়নীকরণ শক্তির মান হবে কি? আয়নীকরণ শক্তি কম। আর পারমাণবিক ব্যাসার্ধ যার কম তার আয়নীকরণ শক্তি কি হবে? বেশি। জাস্ট উল্টা। হ্যাঁ, সোডিয়ামের আয়নীকরণ শক্তি কি হবে? সোডিয়ামের আয়নীকরণ শক্তি কম। আর কেন? কারণ এর পারমাণবিক ব্যাসার্ধ বেশি। আর সিলিকন সবচেয়ে ডানে, একই পর্যায়ের বাম থেকে ডানে, সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ যদি কম হয় সেটার আয়নীকরণ শক্তির মান বেশি হবে। কি শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ? সবশেষে আমরা ইলেকট্রন আসক্তি নিয়ে একটু কথা বলবো, যেহেতু ইলেকট্রন আসক্তি, খেয়াল করো। তোমরা একটা জিনিস মনে রাখবে, আয়নীকরণ শক্তির জাস্ট উল্টা হচ্ছে ইলেকট্রন আসক্তি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বিচ্ছিন্ন পরমাণু থেকে আমরা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে পড়েছিলাম একটি ইলেকট্রনকে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, তাই না? আর ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বিচ্ছিন্ন পরমাণুতে একটি ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন। জাস্ট এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি একটা আরেকটার উল্টো। হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বিচ্ছিন্ন পরমাণুতে একটি ইলেকট্রন প্রবেশ করাতে, ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, প্রবেশ করিয়ে এক মৌল ঋণাত্মক আয়নে, আগেরটা ছিল ধনাত্মক, এবারেরটা কি? ঋণাত্মক। হ্যাঁ, ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? ইয়েস, তাকে বলবো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি মনে রাখবে, একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি। আমরা একটু যদি লিখি, বাম একটা ডান, একই পর্যায়ের বাম এবং ডানের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি আর ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? কম। একই পর্যায়ের যদি তাই হয় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমলে কি হবে? ইলেকট্রন আসক্তি বাড়বে। আর পারমাণবিক ব্যাসার্ধ বেশি হলে বা বাড়লে কি হবে? ইলেকট্রন আসক্তি
কমবে। জাস্ট একটা আরেকটার উল্টো। একবার যদি তোমাদের ব্রেনে এগুলো সেট করে নিতে পারো, দেখবে আর কষ্ট হবে না। হ্যাঁ, যে একই পর্যায়ের বাম থেকে ডানে বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হলে ইলেকট্রন আসক্তির মান কম হবে। আবার একই পর্যায়ের ডানের মৌলের যদি পারমাণবিক ব্যাসার্ধ কম হয় তাহলে ইলেকট্রন আসক্তির মান কী হবে শিক্ষার্থীরা? হ্যাঁ, বেশি হবে। আমরা একটা উদাহরণ দেখি, আসো, তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। খেয়াল করে দেখো, সবচেয়ে বামে আছে কি? এটা বিই। আর সবচেয়ে ডানে আছে কি? আর এ, মানে রেডিয়াম না? আচ্ছা, তাহলে একটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সবচেয়ে বামে যে তার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কি হবে? ইলেকট্রন আসক্তির মান কি হবে? ইলেকট্রন আসক্তির মান বেশি। আর এটার কি হবে? কম। কেন? পারমাণবিক ব্যাসার্ধ এর কম ছিল, এই জন্য ইলেকট্রন আসক্তির মান বেশি। আর এর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের মান বেশি ছিল, এই জন্য ইলেকট্রন আসক্তির মান কম। অর্থাৎ একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাওয়া যায়। তো আশা করি তোমরা আমার পর্যায় সারণীর উপরে ক্লাস 2টা ক্লাস করেছি, এর আগে একটা ছিল, এটা আমার সেকেন্ড ক্লাস। আশা করি তোমাদের আমি কিছুটা বোঝানোর চেষ্টা করতে পেরেছি। হয়তো বা এরপরও তোমাদের যদি বুঝতে কষ্ট হয় তোমরা কিন্তু আমাকে জানাবে। শিক্ষার্থীরা, তোমাদেরকে আর একটু জানিয়ে রাখি, আমার সকল ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে পলাশ দাস অনলাইন সায়েন্স একাডেমিতে ইনক্লুড করা থাকবে। তোমরা আমাদের বাকেরগঞ্জ অনলাইন স্কুলের ফেসবুক পেজ ভিজিট করেও তোমরা আমার ক্লাসগুলো দেখতে পাবে এবং আমার সাথে সাথে আমার সকল সহকর্মীদের অন্যান্য বিষয়ের ক্লাসগুলোও দেখতে পাবে। এবং পার্সোনালি আমার ইউটিউব চ্যানেলে সার্চ করেও কিন্তু তোমরা আমার ক্লাসগুলো দেখতে পাবে। যদি তোমাদের শিক্ষায় আমাদের এই ক্লাসগুলো একটু উপকারে আসে বা তোমাদের পড়াশোনায় একটু সহযোগিতা আমরা করতে পারি, তবে আমাদের কিন্তু এই কষ্টটা সার্থক হবে। তোমরা ঘরে বসে না থেকে তোমরা একটু বাসায় পড়াশুনো করো। যেহেতু করোনার প্রকোপ অনেকটাই কম মনে হচ্ছে, জানি না সত্যি কিনা, তবে আগের চেয়ে মহামারী আমরা মনে হয় অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। শিক্ষা প্রতিষ্ঠান খুব শিগগিরই খুলবে, খোলার প্রক্রিয়া চলছে। তোমরা বাসায় বসে এখন আর অবহেলা না করে, সময় নষ্ট না করে একটু পড়াশোনা করবে এবং তোমাদের মঙ্গল কামনা করি, সুস্থতা কামনা করি। ভালো থাকো, সবাইকে আবারও ধন্যবাদ।